আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নামের অধ্যায়ের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা 4টা ক্লাস করে ফেলেছি। তো এর মধ্যে গত ক্লাস যেটা ছিল সেই গত ক্লাসটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম? উত্তরটা হচ্ছে আমরা সংঘর্ষ পড়েছিলাম, তাই না? আমরা সংঘর্ষ পড়েছিলাম, ভরবেগের নিত্যতা সূত্র পড়ছিলাম, সাথে গতিশক্তির নিত্যতা সূত্র আমরা পড়েছিলাম। তো সংঘর্ষ আর সংঘর্ষ যেটার সাথে সম্পর্কিত হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র আর গতিশক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একাডেমিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সিকিউ এর জন্য। তো এই টপিকস থেকে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউ আসে বা গাণিতিক উদাহরণ কিন্তু আসে। তো আমরা কিন্তু অনেকগুলো গাণিতিক উদাহরণ আমরা গত ক্লাসেও করেছি। লেকচার 4-এ আমরা 4টা প্রবলেম করছি। তো আমরা এই লেকচারে আরো 3টা প্রবলেম করব। তো এই 3টা প্রবলেম করানোর পরে আমি চাইবো যে তোমরা বাকি প্রবলেম যেগুলো আছে, যেমন 25 সালের যে প্রশ্নগুলো আসছে, আমি এগুলো আমার স্লাইডে নেই, আমি 24 সাল, আমি যতক্ষণ পর্যন্ত এই ক্লাসগুলোর জন্য কন্টেন্ট বানিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমার এই 24 সালের প্রশ্নগুলাই ছিল আমার কাছে। তো আমি এই ক্লাস শেষ করে পুরো লেকচার সিরিজটা শেষ করে 25 সালের কিছু প্রশ্ন সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা 3টা সৃজনশীল প্রশ্ন আমরা এখানে সলভ করবো। ঠিক আছে, প্রথমটা থাকবে রাজশাহী বোর্ড, দ্বিতীয়টা থাকবে দিনাজপুর বোর্ড, তৃতীয়টা থাকবে বরিশাল বোর্ড 2022 সালে। তো এই 3টা প্রবলেম কিসের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে এটা সংঘর্ষের সাথে কিন্তু সম্পর্কিত। মানে আমাদের গত ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করছি, এটাকে আমরা বলতেছি পার্ট 2। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। তো দেখো প্রবলেম নাম্বার 5, আমরা 4টা প্রবলেম অলরেডি করে ফেলছি। তো প্রবলেম নাম্বার 5 এই টপিক্সের উপর, মানে সংঘর্ষ রিলেটেড 4টা প্রবলেম করে ফেলছি। এটা হচ্ছে পঞ্চম প্রবলেম। তো দেখো এটা রাজশাহী বোর্ড 2023-এ আসছিল। তো এটা আমাদের চিত্র দেওয়া আছে। কি কি চিত্র দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে সংঘর্ষের আগে। তো সংঘর্ষের আগে আমাদের একটা বস্তু আছে, এটা হচ্ছে 950 কেজি ভরের বস্তু। এই বস্তুটা 50 কিলোমিটার/আওয়ার বেগে ডান দিকে চলতেছিল। ঠিক আছে, তো এখানে দেখো বেগের মান 50 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, কিন্তু আমরা বেগের এসআই একক কি জানি? মিটার পার সেকেন্ড জানি। দ্যাটস ওয়াই আমাদের কি করা লাগবে, এই যে মানটা, এই কিলোমিটার/আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে, তাই না? তো কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়? অবশ্যই জানো, এটা আমি শিখিয়েছি। এটা হচ্ছে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয় আর 3600 দিয়ে ভাগ দিতে হয়, তাই না? অথবা অথবা একটা শর্টকাট লিখতে পারি, সেটা হচ্ছে 50কে আমরা 3.6 দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। একই রকম ভাবে এই যে বি বস্তুটা, এটাও কিন্তু 65 কিলোমিটার/আওয়ার বেগে, এটা কিন্তু বাম দিকে, মানে একে অপরের মুখোমুখি আসতেছে। তো এটা সংঘর্ষের সময়, যদিও এই চিত্রটা আমাদের কোনো কাজের না, আমরা আগের যে ম্যাথ প্রবলেম গুলো দেখছি, আমরা দেখছি যে সংঘর্ষের সময় বা সংঘর্ষের মুহূর্তে এটা কিন্তু আমাদের কোনো কাজের কিছু না। তো সংঘর্ষের পরের যে চিত্রটা হবে সেটাই কিন্তু আমাদের কাজের। হ্যাঁ, তো এখানে গ নম্বর বলতেছে যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। তার মানে এই দুইটা বস্তুর সংঘর্ষ হয়। ঠিক আছে, এখানে এসে সংঘর্ষ হওয়ার পরে এই দুটা বস্তু মিলে যে কোনো একদিকে চলে গিয়েছে, হয় ডান দিকে গেছে আর না হলে বস্তু দুটা বাম দিকে একত্রে গেছে। হ্যাঁ, সেই মিলিত বেগটাই আমাদের নির্ণয় করতে বলছে। তো ঠিক আছে, তাহলে আমি এই চিত্রটা আরেকবার একটু আঁকায় নিব। এখানে চিত্র সংঘর্ষের আগে, হ্যাঁ এটা হচ্ছে চিত্র সংঘর্ষের আগে, আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। এই পাশে আমি আঁকাচ্ছি হচ্ছে সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে কি হয়েছিল, এখানে আমাদের একটা বস্তু আছে, আমি বস্তুটাকে আর একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে 950 কেজি। ঠিক আছে, তো এই বস্তুটা কোন দিকে চলছে? ডান দিকে। কত বেগ নিয়ে চলছে? এটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আরেকটা বস্তু, সেটা হচ্ছে আমাদের এটা বি বস্তু, এই বস্তুটা আবার এইদিকে চলছে। আর এইদিকে কত বেগে চলছে? এটাকে আমি আরেকটু বাম পাশে লিখি, এটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আর এই বস্তুটা এইদিকে 65 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এই বস্তুর ভর কত? এটা হচ্ছে 700 কেজি। ঠিক আছে, 700 কেজি। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগের ঘটনা। এখন সংঘর্ষের পরে কি হয়েছে, এই যে দুটা বস্তু আছে, এই বস্তু দুটা যে কোনো একদিকে চলে গিয়েছে, হয় ডান দিকে না হয় বাম দিকে। আমি তোমাদের কি বলেছি, আমরা এই ধরার ব্যাপারটা আছে, কোন দিকে গিয়েছে এই ধরাটা আমরা সবসময় ডান দিকে ধরবো। এবং কত বেগে গিয়েছে, আমি এটাকে ভি ধরতে পারি, চাইলে এক্স ধরতে পারি। আমি আগের ম্যাথগুলোতে ভি ধরে করেছি, আমি এটাতে আমার মনে হচ্ছে যে আমি এটাকে এক্স ধরবো, তাহলে চলো এটাকে এক্স ধরি। মানে এখানে যে V1 আবার V2 দুটাই সেম এবং সেটা হচ্ছে এক্স, আমি ধরে নিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এটা ডান দিকে চলছে। এখন এই ধরনের প্রবলেম গুলোতে আমরা কি করি, ডান দিকে পজিটিভ ধরি। আমি সবসময় এটা তোমাদের বলে আসতেছি, ডান দিকে পজিটিভ ধরলে তুমি বাম দিকে কি করবে বলো, নেগেটিভ ধরবা। ঠিক আছে, আমি কিন্তু বারবার করে বলতেছি, মিলিত হওয়া বস্তু, এই বস্তুটা কোন দিকে চলছে, মিলিত হয়ে যে ডান দিকে গেছে নাকি বাম দিকে গেছে, এটা তো আমরা জানি না, এটা আমাদের গেস করা লাগবে। তো গেস করার ক্ষেত্রে তুমি কি করবা, তুমি সবসময়
ডান দিকে হইছে মানে ডান দিকে গেছে, আমি এটা ধরে নিব। এখন ধরে যদি এক্স এর মানটা মানে মিলিত বেগের মান যদি নেগেটিভ আসে, তার মানে আমরা বুঝবো যে আচ্ছা আমাদের ধরাটা ভুল হয়েছিল, আমাদের ধরাটা বিপরীত দিকে হবে। ঠিক আছে, তো গেস করা ভুলও কোনো সমস্যা নাই, তুমি সবসময় ডান দিকে ধরবা। ঠিক আছে, সবসময় ডান দিকে মিলিত বস্তুর বেগটাকে ধরে নিবা। বাম দিকে ধরলে প্রবলেম আছে, সামান্য কিছুটা ঝামেলা হয়, এর জন্য আমি সবসময় বলি যে এটা ডান দিকে ধরবা। ওকে, তাহলে এখানে লেখো যে মিলিত বস্তুর বেগ। এখানে অবশ্যই একটু লিখে নিতে পারি যে মনে করি মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর বেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিলিত বস্তুর বেগ এক্স মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের আগে দেখো যে সংঘর্ষের আগে এই যে 950 কেজি ভরের যে বস্তুটা আছে, এই বস্তুর একটা আদিবেগ আছে, এটার মান কত 50 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে মানগুলো আছে, এই মানগুলোকে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে নেওয়ার প্রয়োজন পড়বে। তাহলে আমি সূত্র তো দিব, এই যে মিলিত বস্তুর বেগ যে নির্ণয় করবো, এটা কোন সূত্র দিয়ে বের করবো? আমরা জানি সংঘর্ষ হওয়া মাত্রই ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলে। এখন ভরবেগের নিত্যতার সূত্র দেওয়ার আগে আমি এই মান দুটাকে আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তাহলে লিখো 950 কেজি ভরের জন্য, ভরের বস্তুর জন্য, হ্যাঁ বস্তুর জন্য আদিবেগ কত u1, এখানে আদিবেগ আকারে লিখি, আদিবেগ u1, তাই না? এটাই তো আমাদের সংঘর্ষের আগের বেগ, সো এটা 50 কিলোমিটার পার আওয়ার। এখন এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিতে চাও, তাহলে কি করতে হবে? শর্টকাটে আমি লিখে ফেলি, এটা হচ্ছে 3.6 দিয়ে ভাগ দিতে হবে এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার মান কত আসে? এটার মান আসতেছে হচ্ছে, আমি ক্যালকুলেট করে দেখি, 50 ডিভাইডেড বাই 3.6, এটা আসতেছে 13 দশমিক, অনেকগুলো 8 আসছে, তো আমি এখানে 8 8 এখানে একটা 9 নিয়ে নিই, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখন আসছে হচ্ছে 700 কেজি ভরের জন্য, 700 কেজি ভরের বস্তুর জন্য আদিবেগ কত? আদিবেগ u2 ইজ ইকুয়ালস টু, এটা 65 দেওয়া আছে, 65 কিলোমিটার পার আওয়ার। এখানে আমরা কি করছিলাম বলো? 3.6 দিয়ে ভাগ দিয়েছিলাম। আমি এবারে একটু ডিফারেন্ট করি, তুমি 3.6 দিয়ে ভাগ দিলে কিন্তু একই হবে। আমি এটা এই যে 1000 দিয়ে গুণ করি আর 3600 দিয়ে ভাগ দিই, 1000 গুণ আর এখানে হচ্ছে 3600 দিয়ে ভাগ দিলাম, এত মিটার পার সেকেন্ড। একই কথা, কিন্তু এই যে 1000 দিয়ে তুমি 3600 কে ভাগ দিলে 3.6 চলে আসে। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসবে? 65 ডিভাইডেড বাই 3.6, এটা আসে হচ্ছে 18.055, 18.055 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তুমি চাইলে 3.6 দিয়ে ভাগ দিতে পারো। এখানে তুমি চাইলে 3.6 দিয়ে ভাগ না দিয়ে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ দিই, তোমার যেটা ইচ্ছা সেটা করিও। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা দেখো বেগ দুটাকে বের করে নিছি। এখন আমি সূত্র দিতে পারি, মানে আমাদের মূল কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ভরবেগের নিত্যতার সূত্র দিব, তাই না? ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে, ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতার সূত্র একই কথা। সংরক্ষণ সূত্র অনুসারে, সূত্র কি আমাদের বলো? আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান, মানে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, তাই না? আমি এখানে সাইড নোট দিয়ে মানগুলো একটু লেখা ট্রাই করি। এখানে m1 এর মানটা আগে লিখে বলো, m1 কত? এটা সম্ভবত ছিল 950 কেজি, হ্যাঁ 950 কেজি, 950 কেজি। আর m2 এর মান কত ছিল? m2 ছিল হচ্ছে 700 কেজি। এবার আসো u1 কত? u1 এর মান দেখো, u1 এর মান হচ্ছে 13.889 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে? এটা ডান দিকে। আমাদের ডান দিকের জিনিসপত্রকে আমরা পজিটিভ ধরছি, দ্যাটস এটার মানটা আমরা পজিটিভ দেবো। ঠিক আছে, তো এটা পজিটিভ 13.889 মিটার পার সেকেন্ড। আর ইউ2 কত? ইউ টু কত দেখো, ইউ2 এর মান পাইছি 18.055, কিন্তু এটা কিন্তু বাম দিকে। দেখো এটা আমার হাতের বাম দিকে। এখন বাম দিকের জিনিসপত্রকে আমরা কি ধরছি বলো? নেগেটিভ ধরছি, দ্যাটস এটা হচ্ছে নেগেটিভ 18.055 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো 18.055, আরেকটা 5 আছে দিয়ে দিই, 055 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের বের করা লাগবে কি? v1 সমান সমান v2, এটাকে আমরা x ধরে নিছি, যদিও এইটা সমান সমান এই x এর মানটাই আমাদের লাগবে, তাই না? তাহলে আমি এখানে মানগুলো বসাই, চলো। m1 এর মান কত? 950,
ইউ ওয়ান এর মান কত? ইউ ওয়ান এর মান হচ্ছে 13.889, 13.889। আচ্ছা, এখন এখানে এম টু এর মান কত? এখানে তো যোগ থাকবে না, দেখো যে এম টু এর মান তো পজিটিভ আর ইউ টু এর মান আমরা নেগেটিভ বসাবো, তো আমি এখানে একবারে নেগেটিভটা নিয়ে নিই। হ্যাঁ, এম টু এর মান হচ্ছে 700 গুণন ইউ টু এর মান নেগেটিভ কিন্তু নিছো তুমি অলরেডি, তো এখানে আবার নেগেটিভ নিও না, 18.055। আর এইখানে দেখো ভি ওয়ান আর ভি টু এই দুটাই কি বলো? এক্স। আচ্ছা, আমি এই মানটা পরেই বসাই রাখবো, M1x প্লাস M2x, তো এক্স তো কমন নেওয়া যায়, আর আমি এটাকে এক পাশে করে লিখি, এক্স সমান সমান M1, এক্স ইন্টু M1 প্লাস M2 সমান সমান, আমি এটাকে ক্যালকুলেট করি, দেখো 950 এই গুণন হচ্ছে 13.889 থেকে, এটা ক্যালকুলেট করে বিয়োগ দিব, তাহলে এখানে আসে কত? 950 গুণন 13.889 মাইনাস হচ্ছে 700 গুণন 18.055। এটা আসতেছে 556.05। এখন তুমি এই এক্স এর মান তো বের করবা, এক্স এর মান বের করলে এটাকে ভাগ দিয়ে দিবা, তাই না? এই জিনিসটা নিচে ভাগ দিয়ে দিবা, তাহলে উপরে হচ্ছে 556.05। আর M1 প্লাস M2 এটাকে ভাগ দিয়ে দিচ্ছ, হ্যাঁ, ভাগ দিয়ে দিয়ে আমি একবারে মান বসাই দিই। M1 এর মান কত? 950 প্লাস M2 এর মান 700, তাহলে এক্স এর মান কত আসবে? এক্স এর মান এত কম আসবে? মিলিত বস্তুর বেগ তো দেখছি অনেক কম আসতেছে। আচ্ছা, এটাই অ্যান্সার, এটাকে ভাগ দিব হচ্ছে 950 যোগ হচ্ছে 700, এটা খুবই ছোট একটা ভ্যালু আসতেছে, এটা 0.337 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, খুবই ছোট একটা ভ্যালু আসতেছে। সুতরাং মিলিত বস্তুর বেগ হচ্ছে এটা, হ্যাঁ, মিলিত বস্তুর বেগ 0.337 মিটার পার সেকেন্ড। আমি এই মানটা একটু চেক দিয়ে আসি যে সবকিছু ঠিক আছে কিনা। 50কে আমরা 3.6 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 13.889, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক থাকার কথা, কোনো সমস্যা নেই। আর এইখানে এসে মানগুলো বসাইছি, 950 গুণ হচ্ছে এটা, মাইনাস নিচ্ছি এটা, ঠিক আছে, M1x প্লাস M2x। পরে এখানে ক্যালকুলেট করছি, ক্যালকুলেটর আমি আরেকবার একটু দেখি, 950 গুণন হচ্ছে 13.889, এটার থেকে বিয়োগ দিব হচ্ছে 700 গুণ হচ্ছে 18.055। এটা আসতেছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটাকে ভাগ দিব হচ্ছে 950 যোগ হচ্ছে 700 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই, এটাই মান আসছে। ঠিক আছে, এটাই মিলিত বস্তুর বেগটা, এটাই আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এটা কিন্তু গ নম্বর ছিল, এটা গ নম্বর ছিল, আমি নাম্বার দিতে মাঝে মধ্যে দেখি ভুলে যাচ্ছি। আচ্ছা, এটা গ নম্বর ছিল, হ্যাঁ। এবার আসো ঘ নম্বর। ঘ নম্বর বলতেছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। দেখো ভরবেগ কিন্তু সংরক্ষিত হবেই, তুমি ভরবেগ সংরক্ষিত হয় জন্যই কিন্তু এই সূত্রটা ব্যবহার করছো, দিছো, তাই না? তারপরে আবার দেখাবা, হ্যাঁ ভরবেগের সূত্র তো মাইনে চলবেই, তাও আরেকবার একটু দেখাবা। তাহলে এখানে ঘ নম্বর হেডিং দেখে, তাহলে হেডিংটা দিব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য, সংরক্ষণ সূত্রের জন্য, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য। তো ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের কি বলে? আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টির সমান হইতে হবে। তাহলে তুমি আগে আদি ভরবেগের সমষ্টি বের করো, আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টির সূত্র কি বলো? M1 U1 প্লাস M2 U2, তাই না? মানগুলো বসাও, M1 এর মান কত? এই যে পাইছো এখানে 950, আমি এখানে একবার লিখছি জন্য এই মানগুলো আর লিখছি না, তুমি চাইলে ডান সাইডে মানগুলো আবার লিখে নিতে পারো। তো তাহলে M1 U1 এর মান কত? U1 এর মান কিন্তু 13.889, আর এখানে প্লাসটা এবার দিয়ে রাখি। M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 700 গুণন U2 এর মান কত? U2 এর মান হচ্ছে মাইনাস 18.055। তো এই মাইনাসটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, এখানে একটা দরকারে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো এটা মাইনাস সামনে চলে আসবে এবং এই 700টা গুণ হয়ে পরে এটার সাথে বিয়োগ দিয়ে দিবা, মানে এই যে এই ভ্যালুটা আসবে, দেখো এই যে 556.05 আসবে। তো 556.05, হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড। ও সরি, এটা তো ভরবেগের একক, সো এটা কেজি মিটার পার সেকেন্ড হবে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আদি ভরবেগের সমষ্টি বের করছি, এখন আমরা চাইলে এখানে ডান সাইডে শেষ ভরবেগের সমষ্টিটা বের করি, শেষ ভরবেগের সমষ্টি।
শেষ ভরবেগের সমষ্টি কি বলো? শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি মানে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে? তো m1 এর মান কত? 950। আর v2 এর মান কত? v1 এর মান v2 এর মান দুটাই সেম। এটা কত বলো? মিনিটে যেহেতু বেগ, সেটা 0.337 প্লাস হচ্ছে 900, এটা 700 গুণন 0.337। এখানে যদি তুমি ক্যালকুলেট করো, গুণ করে যোগ করে দিবা, তাহলে এটা 950 গুণন, সামান্য কিছুটা কম আসতে পারে। কেন কম আসতে পারে? কারণ এখানে দশমিকের পরে দেখো 3 ঘর নিচে, এই 3 ঘরের পরে আরো অনেক ঘর ছিল, আমি কিন্তু ওইগুলো নেইনি। তো ওইগুলোর জন্য সামান্য কিছু কম আসতে পারে। যদি সামান্য এরকম কম আসে, তুমি কম লিখবা না, এটা সমানই দিয়ে দিবা। হ্যাঁ, 950 গুণন 0.337 প্লাস হচ্ছে 700 গুণন 0.337। হ্যাঁ, এটা একদম এইরকমই আসছে, 556.05 এত কেজি মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে কি হয়েছে, এখানে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হয়েছে, তার মানে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা পেজ নিয়ে নেই, ওখানে ওয়েট। ওকে, তো এখন দেখো যে আমরা কি করছি, আমরা আগেরটাতে কি করছি দেখো, আমরা ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। সুতরাং এই যে ভরবেগের, যেহেতু এটা বাংলায় লিখতে পারো, শেষ ভরবেগের সমষ্টি বা আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি। এই দুটো যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি, সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। আচ্ছা, তাহলে এরপরে আসবা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতার জন্য, গতিশক্তির সংরক্ষণশীলতা নীতির জন্য, সূত্রের জন্য লিখতে পারো, জাস্ট হেডিং দিচ্ছি, হ্যাঁ, সূত্রের জন্য। ওকে, তাহলে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রের জন্য আমরা দেখব, গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র কি বলে আমাদের? আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি সমান হইতে হবে, তাই না? তাহলে এখানে লিখো আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টির সূত্র কি? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 তার উপর স্কয়ার। তাহলে এখানে মানগুলো বসাও, হাফ m1 এর মান 950, আর u1 এর মান কত? সম্ভবত 13.889 পাইছিলা, এটার উপর স্কয়ার, প্লাস হচ্ছে হাফ m2 এর মান কত পাইছিলা? m2 এর মান ছিল হচ্ছে 700, আর u2 এর মান একটা মাইনাস ছিল, এটা হচ্ছে 18.055 তার উপর স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেট করবা, এখানে দেখো এটা মাইনাস কিন্তু থাকবে না, এটাকে স্কয়ার করলে, স্কয়ার করবা, তারপরে 700 দিয়ে যোগ করবা, 700 দিয়ে গুণ করবা, তারপরে 2 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে এখানে মানটা রাখবা, তারপরে এখানেও সেম কাজ করে তারপরে দুটাকে যোগ করবা। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা একবারে করে নিচ্ছি, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য আমি একবারে করে নিচ্ছি। তো 1/2 950 গুণন 13.889 তার উপর স্কয়ার, এখানে মাইনাস তো থাকবে না, সব প্লাস হয়ে যাবে, 1/2 গুণন 700 গুণন হচ্ছে 18.055 তার উপর স্কয়ার। এটা অনেক বড় একটা ভ্যালু আসছে, এটা আসছে হচ্ছে 205723.61 এত জুল, তাই না? এত জুল। তাহলে গতিশক্তির আদি গতিশক্তির সমষ্টি আমরা পাই গেছি। এবার আসো শেষ গতিশক্তির সমষ্টি, শেষ গতিশক্তির সমষ্টি, শেষ গতিশক্তির সমষ্টির সূত্র কি আসবে? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 তার উপর স্কয়ার। তো হাফ m1 এর মান কত? m1 এর মান পাইছো 950,
950 পাইছো। আর V1 এর মান কত পাইছিলে একটু দেখে আসো তো। এই যে এখানে এটা পাইছিল 0.337, হ্যাঁ 0.337, সরি, হ্যাঁ 0.337 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে হাফ M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 700 গুণন V2 এর মান কত, V2 এর মান তো সেম, দুজনেরই মিলিত বেগ ছিল, তো একই মান বসাই দিচ্ছি। হ্যাঁ এবার হচ্ছে এটাকে স্কোয়ার করবা, তারপরে 950 দিয়ে গুণ করবা, 2 দিয়ে ভাগ দিবা, মানটা এখানে রাখবা। একই রকম ভাবে এই যে 0.337 স্কোয়ার করবা, তাকে 700 দিয়ে গুণ দিবা এবং 2 দিয়ে তারপরে ভাগ দিবা, ভাগ দিয়ে এটাকে রাখবা, পরে এটার সাথে এটা যোগ করবা। হ্যাঁ আমি এটাকে একবারে করতেছি। এটা হচ্ছে 0.337, এখানে তো সেম আসবে, হাফ ইন্টু 700 ইন্টু 0.337, 0.337, এটা আসতেছে 93 দশমিক, আমি যদি ক্যালকুলেশন ভুল না করি 93.6994 এত জুল আসতেছে। বুঝতে পারছো? তার মানে দেখো আদি গতিশক্তি সমষ্টি আর শেষ গতিশক্তি সমষ্টি সমান হয়নি। সুতরাং আদি গতিশক্তির সমষ্টি এটার সমান হয়নি। কার সমান হয়নি? শেষ গতিশক্তির সমষ্টি। শেষ গতিশক্তির সমষ্টি। তার মানে আমাদের গতিশক্তির নিত্যতা সূত্র এখানে পালিত হয়নি, ঠিক আছে? সুতরাং গতিশক্তির নিত্যতা সূত্র পালিত হয়নি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হতো যে এই সংঘর্ষটা, হ্যাঁ এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, উত্তরটা কি আসতো বলতো? আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত কি ছিল? যে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে, আবার গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলবে। আর যদি এরকম হয় যে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলছে কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলেনি, সেই ক্ষেত্রে আমরা সেই সংঘর্ষকে কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতাম। আর যেহেতু এটা ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলছে কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলেনি, দ্যাটস এটা কিন্তু একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? তাহলে এখানে পরে মন্তব্য দিতে পারো যে হ্যাঁ এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয় কিন্তু গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র পালিত হয় না। তো এইটা ছিল মোটামুটি রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। তো হয়েছে এটা, হ্যাঁ প্রবলেম নাম্বার 5, আশা করি বুঝতে পারছো। তো এরপরের প্রবলেমে চলে যেতে পারি আমরা। দেখো এটা আসছে দিনাজপুর 2024-এ আসছে। হ্যাঁ তো দেখো বলতেছে যে এখানে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আচ্ছা এখন কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো এই জিনিসটা বের করা লাগবে। আর সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন ঘটবে কিনা। মোট শক্তি এখানে বলতে কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু শুধু গতিশক্তি আছে, ঠিক আছে? অন্যান্য শক্তি থাকলে সেটাকে কিন্তু আমরা কনসিডার করবো না, আমরা এখানে শুধু গতিশক্তি নিয়ে কাজ করবো। তার মানে সহজ কথা যে এই ঘ নম্বর প্রশ্নটা বলতেছে গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না, মানে আদি গতিশক্তির সমষ্টি বের করবা আর সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি বের করবা, বের করে দেখবে এটা সমান হয় কিনা। আচ্ছা তো গ নম্বর প্রশ্নটা দেখো একটুখানি ভিন্ন রকমের, যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। আচ্ছা তো এখানে আমি চিত্রটা আঁকাই। এই চিত্রটা আমাকে একটু ভালোভাবে আঁকাইতে হবে। দেখো চিত্র কি বলতেছে, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে, তার মানে গাড়ি হচ্ছে দুটা ভর সমভর, এই গাড়িটা এইদিকে গেছে, এটার ভর আমি ধরে নিচ্ছি m, ঠিক আছে? আর আরেকটা বস্তু আছে, এই গাড়ি দুটো পরস্পর 200 মিটার থেকে, তার মানে এটা আরেকটা গাড়ি আছে 200 মিটার দূরে, ঠিক আছে? এটা হচ্ছে 200 মিটার দূরে, 200 মিটার দূরে। আচ্ছা এখানেও আরেকটা ভর m ভরেরই বস্তু। হ্যাঁ তো আমাদের কি হয়েছে, সমভরের দুটি গাড়ির পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। তার মানে এটা হয় 15 মিটার পার সেকেন্ড বেগে আর এটা হয় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? পরস্পরের মুখোমুখি হয়েছে। এখন একটি নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। এখন এদের মধ্যে একটা সংঘর্ষ ঘটবে। এখন সংঘর্ষটা কোথায় ঘটবে? এদের মাঝখানে কোথাও এক জায়গায় ঘটবে। দেখো এটার বেগ কম আর এটার বেগ বেশি, তার মানে এখানে সংঘর্ষটা আনুমানিক এইখানে এসে ঘটবে, এইখানে, ঠিক আছে? এইখানে এসে সংঘর্ষটা ঘটবে। তো আমি ধরে নিচ্ছি এই সংঘর্ষের যে জায়গাটা এটা প্রথম বস্তু থেকে x মিটার দূরে, ঠিক আছে? প্রথম বস্তু থেকে কত মিটার দূরে বলো? x মিটার দূরে। আর দ্বিতীয় বস্তুর জন্য
কতটুকু দূরে? এটা হচ্ছে তাহলে কত হবে বলো? এটুকু, এটুকু হচ্ছে 100 মাইনাস এক্স, তাই সরি 200 মাইনাস এক্স, 200 মাইনাস হচ্ছে এক্স। আমি ধরে নিচ্ছি এটা আমাদের এই ধরাটা লাগবে, না হলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে সংঘর্ষের আগে, হ্যাঁ সংঘর্ষের আগে। এরপরে আমরা সংঘর্ষের পরেরটা চিত্র আঁকাতে পারি। সংঘর্ষের পর দেখো, সংঘর্ষের পর আসলে কি ঘটনা ঘটবে? এই যে দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তুর সংঘর্ষ হয়েছে, এখন সংঘর্ষ হওয়ার পরে কি কি ঘটনা ঘটতে পারে? দুইজন দুই দিকে ছিটকে যাইতে পারে, তাই না? অথবা এই বস্তু দুটা মিলিত হয়ে যে কোনো একদিকে যাইতে পারে, হয় বাম দিকে না হলে ডান দিকে, হয় বাম দিকে না হলে ডান দিকে। আসলে আমাদের প্রশ্নে কিন্তু এটা সরাসরি ভাবে কোনো কিছু বলে নাই, ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে যখন তুমি প্রশ্ন করে বুঝতে পারছো না যে এটা কি মিলিত হয়ে যাবে নাকি এটা দুইজন দুই দিকে ছিটকে চলে যাবে, এরকম হবে, দুজনের আলাদা বেগ হবে, যদি এরকম কিছু তোমাকে বলে না দেয়, তখন তুমি এই বস্তুগুলোকে মিলিত বস্তু হয়ে চলছে এভাবে চিন্তা করবে, না হলে এই প্রবলেমগুলো সলভ করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? যখন প্রশ্নে স্পষ্টভাবে না বলবে যে এটা কি মিলিত কিনা, তুমি মিলিতই ধরে নিবা, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই দুইটা বস্তু, এই দুইটা বস্তু মিলিত হয়ে চলছে। এখন বলো তো মিলিত হয়ে কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে? আমি ধরে নেব কিন্তু ডান দিকে যাবে, তাই না? এটা এই দিকে গেছে, আমি এটার মান ধরবো ভি। এই যে V1 সমান সমান V2, V1 সমান সমান V2 সমান সমান ভি। তো এই ভি এর মানটা যদি পজিটিভ আসে, তার মানে আমরা বুঝবো এটাকে ডান দিকে ধরলাম আমরা পজিটিভ, আর বাম দিকে আমরা ধরবো নেগেটিভ। তো এটা যদি পজিটিভ আসে তাহলে আমরা বুঝবো আমাদের ধরাটা ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো আচ্ছা তার মানে এই মিলিত বস্তুর দিকটা ডান দিকে না, বরং হচ্ছে বাম দিকে, ঠিক আছে? এই দিকে, এই দিকে। ওকে, তো এটা আসলে বাম দিকেই হবে, মানে শেষ পর্যন্ত এই ভি এর মানটা নেগেটিভ আসবে, দেখি এই ভি এর মানটা নেগেটিভ আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা গ নম্বর প্রবলেমটা করতেছিলাম। গ নম্বর আমাদেরকে বলতেছিল যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই যে এখানে এদের মধ্যে তো একসময় সংঘর্ষ হবে, এইখানে এসে সংঘর্ষ হয়েছে, কত সময় পর হবে এটা আমাদের টি এর মান বের করে নিতে হবে। তো আমি এই ধরনের প্রবলেম অবশ্যই মনে করে লিখবা। গ নম্বরটা তো দিতেই হবে। গ নম্বর মনে করি প্রথম বস্তু থেকে, ঠিক আছে? প্রথম বস্তু থেকে এক্স টি সময় পর, টি সেকেন্ড সময় পর এবং এক্স মিটার দূরে সংঘর্ষটা হবে। ঠিক আছে? এটা ধরে নিতে হবে, না হলে তুমি প্রবলেম করতে পারবে না। এখানে টি এর মান বের করতে বলছে, হ্যাঁ? কোথায় সংঘর্ষ হবে? এক্স মিটার দূরে সংঘর্ষ হবে। এই চাইলে আমরা দুটার মানই আসলে বের করতে পারবো। এখন আমি প্রথম বস্তুর জন্য লিখবো। তো প্রথম বস্তুর জন্য আমি যদি গতির সমীকরণের সূত্র দিতে চাই, তো আমি কি করতে পারি? এখানে দেখো এই বস্তুটা সমবেগে চলছে নাকি সমত্বরণে চলছে। দেখো এখানে কি আমাদের কোথাও কিছু বলছে ত্বরণের কথা? ত্বরণের মান কোনো কিছু দেয়া আছে? উত্তর হচ্ছে না। তার মানে আমরা এখানে আসলে ত্বরণ ধরবো না, এখানে ত্বরণ নাই বলেই বিবেচনা করবো। আমরা এই বস্তুটাকে সমবেগে ধরবো, ঠিক আছে? যেহেতু আমাদের ত্বরণের কোনো তথ্যই আমাদের দেয়া নাই, তাহলে বস্তুটা সমবেগে চলছে। সমবেগের সূত্র কি বলো? এস ইজ ইকুয়ালস টু ভিটি, তাই না? এস ইজ ইকুয়ালস টু ভিটি, এখানে আমি দরকার লিখলাম এস সমান সমান হচ্ছে ভিটি। এখন বলো এস এর মান কত? এস এর মান মানে এর অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম বস্তুর জন্য সংঘর্ষে হবে তার আগ মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব কত? এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা এক্স মিটার, কিন্তু তার মানে এস এর জায়গায় আমরা আসলে এক্স বসাবো। আর ভি এর মান কত? এই বস্তুর বেগ কত? 15, আর টি তো টি এর জায়গায় থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো আমরা আসলে এখানে অজানা কে কে? এক্স আর টি, মানে দুইটা অজানা। তো দুইটা অজানা থাকলে আমাদের দুইটা চলকের প্রয়োজন, দুইটা সমীকরণের প্রয়োজন হয়। আমরা প্রথম বস্তুর জন্য একটা সমীকরণ পাইছি, দ্বিতীয় বস্তুর জন্য আরেকটা সমীকরণ পাইছি, তাহলে এটা লিখতেছি দ্বিতীয় বস্তুর জন্য। তো দ্বিতীয় বস্তুর জন্য আমরা সূত্র কি দিব? এস ইজ ইকুয়ালস টু ভিটি দিব। কিন্তু এইখানে এস মানে কি বলো? অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? ওর সংঘর্ষ হবে এই জায়গাতে, এইখান পর্যন্ত ওর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মাইনাস এক্স, তাই না? তার মানে এস এর জায়গা হবে 200 মাইনাস এক্স। আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 20। আচ্ছা, এখানে কি নেগেটিভ বসাবা কিনা? এটার উত্তরটা হচ্ছে দেখো এই সূত্রে কিন্তু কখনো নেগেটিভ বসে না। এটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি, মানে সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে? দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। তো তুমি এখানে এই ভি এর মান তুমি পজিটিভ নেগেটিভ বসানোর দরকার নেই। আমি তোমাকে কনফিউশনটা একটু ভালোভাবে ক্লিয়ার করি। যখন গতির সমীকরণের সূত্র দিবা, গতির সমীকরণের সূত্র কি কি আছে? 4টা। সমতরণের জন্য হচ্ছে 4টা, তাই না? কি কি ছিল? ভি সমান সমান ইউ প্লাস এটি, তারপরে ছিল এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 3 নম্বর ছিল হচ্ছে
এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর 4 নম্বর ছিল হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর সমবেগের জন্য একটাই সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু ভিটি। এই সকল ক্ষেত্রে কিন্তু ভি এর মান পজিটিভ নেগেটিভ বসানোর প্রয়োজন নেই। তুমি পজিটিভ নেগেটিভ কখন বসাবা? উত্তর হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রে আর গতিশক্তির নিত্যতা সূত্রে, এই দুটা সূত্রে এসে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবো। তাহলে আমি কিন্তু এখানে শুধু মান বসাবো। হ্যাঁ, খেয়াল রাখো 20 ইন্টু টি এর মান তো টি রয়ে গেছে, টি এর মান আমাদের বের করা লাগবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখো এই এক্সটাকে সরাই দিই। হ্যাঁ, এক্সটাকে সরাই দিয়ে শুধু আমাদের টি এর মান বের করা লাগবে কত সময় পর। তার মানে আমি এক্সটাকে সরাই দিই, এক্স এর জায়গায় কি লিখতে পারি? আমি 15 লিখতে পারি। তাহলে 1 ও 2 হতে আমি এই যে এক্স এর জায়গায় এখানে 15টি বসাই দিব। তাহলে 200 মাইনাস 15টি সমান সমান 20টি। আর এখানে 15টিকে আমি যদি ওই পারে নিয়ে যাই তাহলে কত পাবো? এখানে আমি এই পাশে লিখি, এখানে আমি এই 15টিকে এই পারে নিয়ে গেলাম, তাহলে 15 আর এখানে 20, মানে এরকম হবে না, 20টি প্লাস 15টি সমান সমান 200। সো এখানে আমি যোগ করলে 35টি পাবো সমান সমান 200। সুতরাং টি এর মান কত আসবে? টি সমান সমান হচ্ছে 200 ডিভাইডেড বাই হচ্ছে 35। তাহলে এখানে ভাগ করলে দেখো কত আসে, 200 ডিভাইডেড বাই 35, এটা আসতেছে 5.71 সেকেন্ড। ঠিক আছে, এটাই উত্তর। এখানে একটু মন্তব্য নিবা, আমি লিখতেছি না সময়ের জন্য, যে এখানে লিখবা যে সুতরাং 5.714 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। বুঝতে পারছো? তো আমি আবারও বলতেছি, এটা দেখো, এটা মানে মিলিত হওয়ার ম্যাথ। আমরা এই ম্যাথগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায়েও করেছি। তো মিলিত হওয়ার ম্যাথগুলোতে কি করতে হয়? ধরে নিতে হয় যে কোথায় মিলিত হবে এরা। আমি ধরে নিচ্ছি এটা প্রথম বস্তু থেকে x মিটার দূরে এবং t সময় পর এরা মিলিত হবে। এরপরে দুটা বস্তুর জন্য তুমি সমীকরণ লিখবা। যেহেতু এখানে আমাদের ত্বরণ নিয়ে কিছু বলে নাই, দ্যাটস ওয়াই দুটাকে আমরা সমবেগ ধরে নিচ্ছি। সমবেগের সূত্র দিয়ে দুটো সমীকরণ পাবো, সেই সমীকরণকে সলিউশন বা সলভ করে আমরা টি এর মানটা বের করে দিব। ঠিক আছে, আমাদের যদি এক্স এর মানও বের করতে বলতো, মানে কত দূরে সংঘর্ষ হবে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে 5.714 সেকেন্ড পরে এদের মধ্যে মানে সংঘর্ষটা হবে। আচ্ছা, এবার আসো ঘ নম্বর বলতেছে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, মানে সহজ কথায় গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্রটা মেনে চলবে কিনা। হ্যাঁ, ওকে, ঘ নম্বর দেখো, গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের কি কি লাগে? দেখো, আদি ভরবেগের সমষ্টি লাগে না? আদি ভরবেগের সমষ্টি বের করি আমরা, শেষ ভরবেগের সমষ্টি বের করি আমরা। তো এই দুটো যদি সমান হয় তখনই আমরা বলি যে এখানে এই গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিটা বা সূত্রটা মেনে চলছে। তো আমি এখানে একটু টার্গেট সাজাই যে আমি যখন আদি গতিশক্তির সমষ্টি বের করতে যাব তখন সূত্র হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার, তাই না? তারপরে হাফ m2 u2 স্কোয়ার। আর এটা হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি, মানে সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি। আর এইবার সে যদি সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি বের করতে চায়, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই যে v1 মানে সংঘর্ষের পরে বেগ, এই বেগটা আমি কি জানি? আমি জানি না। কিন্তু দেখো, আমি এখানে কোথাও জানি না। এই যে সংঘর্ষের বেগ, পরের বেগ যেটা, আমি এটা মিলিত বেগ ধরে নিয়েছিলাম, কারণ দুইটার জন্য আমাদের কিছু বলে দেয় না, দ্যাটস আমরা এগুলোকে মিলিতই ধরে নেব। তো এই ভি এর মানটা কিন্তু আমাকে আগে বের করে নিয়ে আসতে হবে, তারপরে আমি এই সংঘর্ষের পূর্বে আর পরে মোট শক্তি বের করতে যাবো। ঠিক আছে, তো আমার এই ভি এর মান আগে লাগবে। তাহলে আমি ভি এর মান কোথায় থেকে পাবো? আমি জানি যে সংঘর্ষ হইলেই সেখানে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে লিখো ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। সব ভরবেগের সংরক্ষণ সূত্র হতে সূত্র কি বলো? হাফ m1 u1 প্লাস m2 u2, মানে আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান হবে m1 v1 প্লাস m2 v2। আমি এখানে সাইড নোট দিয়ে মানগুলো লিখি। m1 এর মান কত? m1 এর মান আমি একটু দেখে আসি। দুইজনেরই সেম, মানে এই মানটা আমরা পাবো না আসলে। এই মানটাকে m আকারে রেখে দিতে হবে। m1 এর ভ্যালু হচ্ছে m। ঠিক আছে, m1 এর মান m, আর m2 এর মানও m, সমভরের দুটো বস্তু, m2 এর মানও m। ঠিক আছে, এই মান এভাবেই রাখা লাগবে, আমরা m এর মানটা সরাসরি বসাতে পারবো না। আচ্ছা, সো u1 এর মান কত? u1 এর মান দুজন দেখো, এটা u1 এর মান হচ্ছে 15, পজিটিভ 15, তাই না? এটা হচ্ছে পজিটিভ 15 মিটার পার সেকেন্ড। না দিলেও হয় পজিটিভ, আমি জাস্ট বোঝানোর সুবিধাতে দিলাম। আর u2 এর মান মানে এই দিকে চলছে, এটা কিন্তু 20, কত? -20, হ্যাঁ, -20 মিটার পার সেকেন্ড। এখন তুমি বের করতে চাচ্ছ কি এই v1 আর v2, এটা সমান সমান ভি ধরছো এটাকে, এটা সমান সমান হট। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে মানগুলো বসাই। চলো, এখানে m1 এর মান কি? m,
ইউ1 এর মান কত? ইউ1 এর মান হচ্ছে 15, সো 15 প্লাস হচ্ছে এখানে এম2 এর মান কত? এম, তারপরে ইউ2 এর মান কত? -20, হ্যাঁ, সমান সমান এম1 এর মান তো এম1, আর ভি1 এর মান হচ্ছে, ভি ধরছি আমি এটাকে, এম1 এর মান, সরি এম1 না, এটা এম, এম ভরের বস্তু, আর ভি তো ভি রয়ে গেছে, আর এম2 এর ভরও হচ্ছে এমই, তো এখানে ভি2 মানে হচ্ছে ভি, এখানে এক্সও ধরতে পারতাম আমরা চাইলে, ঠিক আছে, এখানে এক্সও ধরতে পারতাম। তাহলে এখানে লিখতে পারি, আচ্ছা এখানে যে ভি যে লিখছি না, এটা কিন্তু তুমি এখানে বিবৃতি দিও, যে এখানে মনে করে মিলিত বস্তুর বেগ ভি বা এক্স কিছু একটা দিও, হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো তো? এখানে একটু বিবৃতি দিও, আমি বিবৃতিগুলো লিখি নিই। আচ্ছা, তো এখানে আমি তাহলে 15m মাইনাস হচ্ছে 20m, আর এখানে ভিটাকে যদি কমন নাও তাহলে, আচ্ছা এখানে এমভি আর এমভি, এখানে কিন্তু 2mv পাবো, তাই না? একটা এমভি আর একটা এমভি, 2mv পাবো। আচ্ছা এখন এখানে দেখো 2mv সমান সমান কি লেখা যায়? এখানে 15 থেকে 15m থেকে 20m বাদ দিবা, তাহলে -5m থাকবে। তো এখন হচ্ছে এই এম আর এম কাটা চলে যায়, তো এই ভি সমান সমান তাহলে কত আসে? -5/2, মানে এখানে -2.5 মিটার পার সেকেন্ড। আমি প্রবলেমটা শুরু করার সময় তোমাকে কিন্তু বলেছিলাম যে আমাদের এই গেস করাটা ঠিক হবে না, কারণ এটার বেগ দেখো বেশি, এটার বেগ বেশি, দেখছো আমাদের সংঘর্ষের পর বেগটা এইদিকে যাবে, সমস্যা নেই, আমাদের মানটা মাইনাস আসছে। এটা মাইনাস বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা এই মাইনাসটা বলতে বোঝাচ্ছি যে মিলিত বস্তু মিলিত বস্তু দ্বিতীয় বস্তুর দিকে চলবে, দ্বিতীয় বস্তুর দিকে চলবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ভি এর মান পেয়ে গেছি, আমাদের টার্গেট কিন্তু ছিল হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি বের করবো। তাহলে লিখো সংঘর্ষের আগে মোট শক্তি। মোট শক্তি কত? আমরা হচ্ছে এখানে সূত্র দিয়ে দেবো সরাসরি, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার, ঠিক আছে? তো এখানে মানগুলো লিখো, হাফ m1 এর ভ্যালু কত? ও দেখো জানি না, তাহলে এম আকারে লিখে রাখা, মানে এমই রাখা লাগবে, এখানে কিছু করার নেই। আর ইউ1 এর মান কত? ইউ1 এর মান হচ্ছে 15, তার উপর স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ m2 এর মান কত? একই এম, ইন্টু ইউ2 এর মান কত? ইউ2 এর মান হচ্ছে -20, তার উপর স্কোয়ার। এখন এই এম কিন্তু এম এর মতো রেখে দিবা, তুমি হচ্ছে এই 15কে স্কোয়ার করো, 15কে স্কোয়ার করলে এখানে 225 আসে, তাকে 2 দিয়ে ভাগ দিলে 112.5 আসে, 112.5, সরি, হ্যাঁ 112.5 এম এর মতো থাকবে, ঠিক আছে, প্লাস এখানে তুমি যদি 20-এর উপর স্কোয়ার করো আর 2 দিয়ে ভাগ দাও, 20-এর উপর স্কোয়ার করলে মাইনাস তো মাইনাস প্লাস হয়ে যাবে, 20-এর উপর স্কোয়ার করলে 400 আসবে, 400-কে 2 দিয়ে ভাগ দিলে 200 আসবে, 200 এম, ঠিক আছে? তাহলে এখানে যোগ করলে কত আসবে? দেখো এটা আসে হচ্ছে 312, হ্যাঁ 312.5 এম, এত জুল, তাই না? শক্তির একক হয় হচ্ছে জুল। এম কিন্তু আমি বস্তুর ভর জানি না জন্য এম এম এভাবে রেখে দিয়েছি। আচ্ছা এরপরে আসো যে সংঘর্ষের পরে মোট শক্তি বের করো। সংঘর্ষের পরে মোট শক্তি, সংঘর্ষের পরে মোট শক্তির সূত্র কি দিবা? হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার, তাই না? মানগুলো যদি বসাও, এখানে হাফ m1 এর ভ্যালু তো এম, আর v1 এর ভ্যালু কত? এই যে তুমি পাইছো -2.5, তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে হাফ m2 এর মানও তো এম, আর -2.5 তার উপর স্কোয়ার। যদি এখানে আমি সরাসরি লিখে দিতে পারতাম, এটা আর এটা তো সেম, দ্যাটস ওয়াই 2 মাল্টিপ্লাই হয়ে যেত। যাই আমি সহজ করি, এখানে 2.5 স্কোয়ার করো আর 2 দিয়ে ভাগ দাও, মাইনাস তো থাকবে না, 2.5 এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা আসছে হচ্ছে 3.125 এত এম, ঠিক আছে, মাইনাস তো থাকবে না, প্লাস এটাও কিন্তু একই মান, সবকিছু এক, দ্যাটস ওয়াই এটাও সেম আসবে 3.125 এম। এখন এই দুটোকে যোগ করলে এটা আসছে 6.25 এম আসতেছে, হ্যাঁ, এত জুল, এত জুল। এম এম এর মতো থেকে যাবে, এম এর যদি মান দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি মান পেতাম।
তো তাহলে দেখো এটা আসছে 312.5 এম, আর এটা আসছে 6.25 এম জুল। হ্যাঁ, তার মানে আমাদের সংঘর্ষের আগে আর পরের মোট শক্তি কিন্তু সমান হয়নি, মানে এখানে আসলে সংরক্ষণশীলতা নীতি মেনেও চলবে না। তাহলে এখানে লিখতে পারি, এখানে বিবৃতিটা দিতে পারো, এখানে সংঘর্ষের আগে মোট শক্তি, সংঘর্ষের, আচ্ছা আমি বাংলাটা লিখতেছি না, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। এখানে লিখবা কি বলো, সংঘর্ষের আগে মোট শক্তি ও সংঘর্ষের পরে মোট শক্তি সমান হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে আমাদের এই প্রবলেমটাও ডান, শেষ হয়েছে। এটাও খুব একটা কঠিন ছিল না কিন্তু, হ্যাঁ খুব একটা কঠিন ছিল না। তো প্রবলেম নাম্বার 6 হয়েছে, এরপরে আমরা প্রবলেম নাম্বার 7-এ চলে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম, ঠিক আছে, এটাই আমাদের লাস্ট প্রবলেম। ওকে, তাহলে দেখো যে এটা বরিশাল বোর্ড 2022 সালে আসছিল। এটা একটু ভিন্ন ধরনের, ভিন্ন ধরনের না আসলে, ঘ নম্বরটা একটুখানি ভিন্ন ধরনের, এখানে একটু ভিন্ন টাইপের জিনিসপত্র চাইছে। তো এই ধরনের প্রবলেম গুলোও আসে, তো আমি এটা করাই দিচ্ছি। চলো, তো আমি এখানে বিবৃতিতে দেওয়া আছে, আমি চিত্রটা আঁকাই নিব এখানে। তো আমি চিত্রটা এখানে লিখতেছি, চিত্র। তো দেখো এখানে বলতেছে যে 400 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝাই 1300 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। তার মানে একটি খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং ইট বোঝাই একটা 13,000 কেজি ভরের একটি স্থির ট্রাক, হ্যাঁ এটা 13,000 কেজি। তাহলে আমি এখানে দেখো যে একটা ট্রাক আগে আগে, ট্রাক খালি হোক কোনো সমস্যা নেই, এটা ট্রাক। ওকে, এটা হচ্ছে ট্রাক। তো এই ট্রাকটা কত বেগে চলছে? এই ট্রাকটা চলছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে এটাই কিন্তু আর এর আদি বেগ, তাই না? U1 এর মান হচ্ছে 20, U1 এর মান 20। এটার ভর কত? M1, M1 এর ভর হচ্ছে 4,000 কেজি, 4,000 কেজি। এ গিয়ে কি করছে, একটা ইট বোঝাই স্থির ট্রাক আছে, এটা হচ্ছে ইট বোঝাই ট্রাক, ইট বোঝাই ট্রাক, ঠিক আছে, ইট বোঝাই ট্রাক। এই ট্রাকের সাথে গিয়ে ইট বোঝাই ট্রাক, এই ইট বোঝাই ট্রাকের ভর কত? এই ইট বোঝাই ট্রাকের ভর মানে M2 এর মান হচ্ছে 13,000 কেজি, এবং এটা কিন্তু স্থির ছিল, তার মানে U2 সংঘর্ষের আগে এর বেগ থাকবে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে গিয়ে সংঘর্ষটা ঘটাইছে, এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। তো এরপরে কি হবে বলো, দুইজন একসাথে, আচ্ছা এখানে সংঘর্ষের পরে এই বস্তু দুটো কিন্তু মিলিত হয়ে চলবে, কারণ এখানে আমাদের ধরে নিতে হবে যে এখানে আসলে আমাদের সংঘর্ষের পরে কি ঘটনা ঘটছে এটার কোনো তথ্য কিন্তু আমাদের দেয়া নেই। এমন হইতে পারতো না যে ট্রাক একটা বেগ নিয়ে চলছে, তারপরে ইট বোঝাই ট্রাক আর একটা বেগ নিয়ে চলছে, এটা হইতে পারে কিন্তু। যেমন ধরো তুমি হচ্ছে ক্যারাম খেলছো হয়তো কখনো, ক্যারামের যে বড় স্ট্রাইকটা, তুমি যখন বড় স্ট্রাইকটা, এমন হইতে পারে না বড় স্ট্রাইকটা তুমি এমন ভাবে দিছো যেন ছোট ছোট গুটির উপর একসাথে গেছে, আবার এমন হইতে পারে ছোট গুটিটা আগে চলে গেছে, আমাদের স্ট্রাইকটা পরে আসছে, এরকম হইতে পারে না? তো এখানেও তাই হইতে পারে, এখানে অনেক কিছুই কিন্তু ঘটতে পারে, একসাথেও যাইতে পারে, আলাদা আলাদা বেগ নিয়েও যাইতে পারে, কিন্তু এখানে আমাদের কিছু বলে দেয় না। দ্যাটস এই সকল ক্ষেত্রে সবসময় তুমি মিলিত হয়ে চলে গেছে, আমি এভাবে ধরে নিব, ঠিক আছে। তাহলে এখানে যে মিলিত বস্তুর বেগ, এটা হচ্ছে V1 সমান সমান V2 সমান সমান x, ঠিক আছে। তো আমি চিত্রটা আঁকাইলাম, আমরা ডান দিককে পজিটিভ ধরবো আর হচ্ছে বাম দিককে নেগেটিভ ধরবো, বাম দিককে নেগেটিভ ধরলাম। এখানে আমরা যে ডান দিককে পজিটিভ ধরছি, তো এখানে কিন্তু আমাদের এই x এর মান পজিটিভে আসবে দেখিও শেষ পর্যন্ত, কারণ এটা তো স্থির, গেলে এই ডান দিকে যাবে আসলে। আচ্ছা এখন গ নম্বর বলতেছে যে খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাককে আঘাত করে। এই যে বস্তুটা ট্রাকটা আছে, এই ট্রাকটা ইট বোঝাই ট্রাককে গিয়ে আঘাত করছে, কত গতিশক্তি নিয়ে করছে বা কত শক্তি নিয়ে করছে এটা কিন্তু আমরা বের করতে পারি। এর মধ্যে একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তি নিয়েই তো একে গিয়ে আঘাত করবে, তাই না? তাহলে এখানে লিখতে পারি খালি ট্রাকের গতিশক্তি, খালি ট্রাকের গতিশক্তি ইকে সমান সমান, গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর মান কত? আচ্ছা এখানে এই যে তুমি এই যে গতিশক্তিটা, এই সূত্রটা আগে একটু দেখো, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এই ভি এর মানে কি, তুমি যেই মুহূর্তে গতিশক্তি বের করতে চাচ্ছ সেই মুহূর্তের বেগ, তুমি কোন মুহূর্তে গতিশক্তি বের করতে চাচ্ছ, এটা কিন্তু যখন এই ট্রাকটা গিয়ে এই ইট বোঝাই ট্রাককে গিয়ে আঘাত করবে, ঠিক আছে, সংঘর্ষ ঘটাবে, ওই মুহূর্তে গতিশক্তি, তার মানে ওই মুহূর্তের বেগ, আর ওই মুহূর্তের বেগ কত? 20। সো আমি এখানে ভি দিছি কিন্তু এটা কিন্তু 20 আসলে, ঠিক আছে। তো এম এর মান হচ্ছে, এম এর মান কত খালি ট্রাকের জন্য? 4,000 কেজি। তো 4,000 গুণন ভি এর মান হচ্ছে 20, তার উপর স্কোয়ার, এখানে ক্যালকুলেট করলে একটা মান আসবে।
এটা দেখো, এই যে আমি এখানে লিখে রাখছি, এটা এরকম আসবে 8 গুণন 10⁵, 10⁵ জুল। ঠিক আছে। আচ্ছা, তো এটা গ নম্বর হয়েছে। গ নম্বর খুব সহজ ছিল এখানে। এই যে গতিশক্তি নির্ণয় সূত্র, এটা কিন্তু আমাদের 4th চ্যাপ্টারে, মানে এর পরের চ্যাপ্টারে আছে, বাট দিয়ে দিছে, এর জন্য আমি এখানে এটা করে দিলাম। হ্যাঁ, এটা গতিশক্তি নির্ণয় সূত্র, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, যেখানে ইকে এর পূর্ণ রূপটা হচ্ছে এনার্জি অফ কাইনেটিক মানে গতিশক্তি, হাফ এম মানে বস্তুর ভর, আর ভি মানে বেগ, কখনকার বেগ, যেই মুহূর্তে তুমি গতিশক্তি বের করতে চাচ্ছ সেই মুহূর্তের বেগ। আচ্ছা, তো ঘ নম্বর দেখো, ঘ নম্বর বলতেছে যে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। যেটা খালি সেটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর যেটা এই যে ইট বোঝাই ছিল তার ক্ষতিটা কম হবে। তো এই যে জিনিসটা আমি এখানে একটু টার্গেট লিখি যে আমাদের আসলে কি করা লাগবে, আমি কি বের করার মাধ্যমে এই জিনিসটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে। এটার উত্তরটা হচ্ছে, আমার কথা ভালোভাবে শুনে রাখিও, যখন তোমার এই ধরনের প্রবলেম আসবে যে কোন বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা বের করবা, কি বের করার সিদ্ধান্ত নিবা হচ্ছে দুইটা বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন বের করবা। আমার কথা বুঝতে পারছো? দুইটা বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন বের করবা। গতিশক্তির পরিবর্তন যার বেশি হবে সেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে লেখো যে প্রথম বস্তুর জন্য তুমি গতিশক্তির পরিবর্তন, যখন তুমি প্রথম বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন বের করবা, গতিশক্তির পরিবর্তন ধরো আমি এখানে একটু সাজায় লিখি, জাস্ট বোঝাই যে এখানে কি কি করা লাগতে পারে আমাদের। গতিশক্তির পরিবর্তন মানে কি? দেখো, আগেরটা ছিল কিন্তু আমরা যখন ভরবেগের গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছি, তখন আমাদের এটা কি পড়া লাগছিল যে আদি গতিশক্তির সমষ্টি। বাট আমি এটা কার গতিশক্তির পরিবর্তন বের করতে চাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র প্রথম বস্তুর গতিশক্তির পরিবর্তন বের করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব? এটা হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি আর সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি, এই দুটাই তো বাদ দেবো, তাই না? আমরা জানি যে যখন পরিবর্তন কথাটা আসে তখন কিন্তু আমরা সবসময় শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তিটা বের করি। আমি কার গতিশক্তির পরিবর্তন বের করতে চাচ্ছি? প্রথম, তার মানে সব তথ্য প্রথম নিব। প্রথম বস্তুর শেষ গতিশক্তি কত? হাফ m1 v1 স্কোয়ার। আর প্রথম বস্তুর আদি গতিশক্তি কত? হাফ m1 u1 স্কোয়ার, তাই না? এটা হচ্ছে শেষ গতিশক্তি প্রথম বস্তুর, এটা হচ্ছে আদি গতিশক্তি প্রথম বস্তুর। হ্যাঁ, এরপরে একই রকম ভাবে দ্বিতীয় বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন কি আসবে? গতিশক্তির পরিবর্তন সমান সমান হাফ m2 v2 স্কোয়ার মাইনাস হাফ m1 m2 u2 স্কোয়ার, তাই না? আমার কথা বুঝতে পারছো? আমি যখন এই ধরনের প্রবলেম করতে যাব যে খালি ট্রাকটি, কোন ট্রাকটি বা কোন বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, তুমি কি করবা? তুমি দুইটা বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন বের করবা, যার গতিশক্তির পরিবর্তন বেশি হবে সেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমি প্রথম বস্তুর গতিশক্তির পরিবর্তন বের করবো, তাহলে প্রথম বস্তুর শেষ গতিশক্তি মাইনাস প্রথম বস্তুর আদি গতিশক্তি বিয়োগ দিব, তাই না? একই রকম ভাবে দ্বিতীয় বস্তুর জন্য গতিশক্তির পরিবর্তন বের করলে দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি থেকে দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তিটা বাদ দেবো। ঠিক আছে। এখন এইটা যদি আমি বের করতে চাই, দেখো আমাদের কি কি লাগতে পারে? m1 লাগতে পারে, আমি জানি। v1 লাগবে। v1 মানে কোনটা? এই যে মিলিত বেগটা, এই মিলিত বেগ কি আমি জানি? আমি জানি না। তার মানে আমাদের আগে এই মিলিত বেগটা বের করা লাগবে। ঠিক আছে। তারপরে আমি গতিশক্তির পরিবর্তন বের করব, তারপরে আমি এই সিদ্ধান্তটা নিব যে কার ক্ষতি, কে বেশি ক্ষতি হবে। ঠিক আছে। তো আমি এখানে টার্গেটটা সাজাই নিছি, মানে কি কি করবো আমি কিন্তু একটা সামারি ওয়াইজ বুঝাই দিছি। এখন তুমি কিন্তু চাইলে নিজে নিজে প্রবলেমটা করতে পারো। হ্যাঁ, তুমিও করো, আমিও করি, শেষ পর্যন্ত গিয়ে তুমি আমার সাথে মিলাইও যে ঠিক আছে কিনা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখন টার্গেট কি বলো? আমার টার্গেট হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র ব্যবহার করে এই মিলিত বস্তুর বেগটা বের করে নাও। আচ্ছা, আমি এখানে একটু লিখে নিই যে মনে করে মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর বেগ কত? এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে। তাহলে এখন লেখো ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্র কি বলে? m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, তাই না? এখন মানগুলো জানো তুমি। m1 এর মান কত? অনেক বড় ভ্যালু, 4000 কেজি। তারপরে m2 এর মানটা এখানে লিখেই নেই, এটা হচ্ছে 13000 কেজি। আর u1 এর মান কত? u1 এর মান 20, এটা পজিটিভ অবশ্যই, কারণ এটা ডান দিকে চলতেছে। আর u2 তো শূন্য, এটা পজিটিভ নেগেটিভ তো হইতে পারে না, শূন্য, শূন্য তো পজিটিভ নেগেটিভ হয় না। আচ্ছা, আর v1 সমান সমান v2 সমান সমান x, তাই না? x মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি সবগুলো মান বসাই দিব।
M1 এর মান হচ্ছে 4000 গুণন U1 এর মান 20, এটাকে একটা ব্র্যাকেট ব্যবহার করি, প্লাস M2 এর মান কত 13000, U2 এর মান কত 0। আচ্ছা এখানে ব্র্যাকেটটা আমি আর একটু 13000, ওকে বোঝা যাচ্ছে এটা কিন্তু 13000 গুণন 0 সমান সমান M2 এর মান কত 4000, V1 এর মানকে আমি ধরছি x, তাহলে এখানে ক্রস না দিয়ে এখানে শুধু x ই দেই, প্লাস M2 এর মান কত, M2 এর মান 13000 x। তাহলে আমি একটা কাজ করি, এই এক্সটাকে যেহেতু আমি বের করবো এখানে বাম পাশে লিখি, এক্স কে যদি তুমি কমন নাও, এখানে আসলে 4000 x আর 13000 x যোগ করলে কত হবে 17000 x, 17000 x, তাই না? সমান সমান এখানে তো একটা শূন্য হয়ে যাবে, বাকি থাকবে এটা, এটাকে গুণ করলে তাহলে 8 দিয়ে 4টা শূন্য পাবো, 1 2 3 4। তাহলে এখান থেকে আমি x এর মান কত পাবো, x এর মান পাবো হচ্ছে 8000কে তুমি 17000 দিয়ে ভাগ দিন, 8000 তো না, এটা হচ্ছে 80000, 80000, হ্যাঁ 80000কে তুমি 17000 দিয়ে ভাগ দিয়ে দাও, 8 দিয়ে 4 শূন্য ডিভাইডেড বাই হচ্ছে 17 দিয়ে 4 3 শূন্য, ঠিক আছে তো 17 দিয়ে 3 শূন্য, হ্যাঁ ঠিক আছে। এটা আসতেছে হচ্ছে 4.70, 4.705 এত মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বস্তুর বেগ কত বলো, এটা হচ্ছে 4.705 মিটার পার সেকেন্ড। এখন আমি আমাদের যে টার্গেটটা ছিল যে গতিশক্তির পরিবর্তন, এটা আমি বের করতে পারি, তো চলো বের করি। তাহলে এখানে লিখো প্রথম বস্তুর গতিশক্তির পরিবর্তন, প্রথম বস্তুর গতিশক্তির পরিবর্তন কি বলো, এই প্রথম বস্তুর শেষ গতিশক্তি থেকে প্রথম বস্তুর আদি গতিশক্তি বাদ দেবো। প্রথম বস্তুর শেষ গতিশক্তি কত, হাফ m1 v1 স্কয়ার, মাইনাস এর আদি গতিশক্তি কত, হাফ m1 u1 স্কয়ার। এটা কিন্তু সব প্রথম বস্তুর জন্য তথ্য নিতে হবে। তাহলে হাফ m1 এর মান কত ছিল প্রথম বস্তুর জন্য, এটা খুব সম্ভবত আমি ভুল না করলে 4000 ছিল, হ্যাঁ 4000, তাহলে 4000। আচ্ছা এখানে আমি প্রথম বস্তু দিছি, তো আমি এখানে খালি ট্রাকের জন্য লিখি। প্রথম বস্তুটাই তো আমাদের খালি ট্রাক ছিল, তাই না? খালি ট্রাকের গতিশক্তির পরিবর্তন। আচ্ছা এখানে গতিশক্তির পরিবর্তনকে কি তুমি কোনো নাম দিবা, একটা নামই দিয়ে দিই চলো। এখানে এই গতিশক্তির পরিবর্তনকে, ধরো আমরা গতিশক্তিকে ই কি দিয়ে প্রকাশ করি, তো তাহলে পরিবর্তনকে আমরা অনেক সময় ডেল দিয়ে বলি, তাহলে ডেল ই কি দিলাম, হাফ m1 v1 স্কয়ার মাইনাস হাফ m2 u সরি হাফ m1 u1 স্কয়ার। ওকে, তাহলে এটার পরে এখানে ভি এর মান কত পাইছো, v1 এর মান, v1 এর মান পাইছো হচ্ছে, v1 তো দুটাই সেম, এটা হচ্ছে 4.70, হ্যাঁ 4.705 তার উপর স্কয়ার মাইনাস হাফ m2 এর মান কত 13000, 1 2 3 13000, আর u1 এর মান কত, এটা না দিবে, আচ্ছা সরি এটা তো m1 মানে প্রথম বস্তুই তো, তাহলে এটা তো 4000 হবে, 1 2 3। আচ্ছা তো u1 এর মান কত, u1 এর মান পাইছো হচ্ছে, হ্যাঁ 20 20, হ্যাঁ u1 এর মান হচ্ছে 20। আচ্ছা এটা মাইনাস চলে আসবে নাকি, এটা মাইনাস চলে আসবে, আচ্ছা এটা মাইনাস চলে আসুক, এটা মাইনাস চলে আসুক, সমস্যা নেই। আর যদি তুমি মাইনাস না আনতে চাও, তাহলে এখানে বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারো, বুঝতে পারছো? এটা সবচেয়ে ভালো হয় বড়টা থেকে ছোটটা বাদ দিলে। তাহলে দেখো এই যে এখানে, এখানে দেখো এটার 20 হয়েছিল, এর আগে বেগ ছিল 20, এর বেগ পরে হয়ে গেছে 4, মানে কমে গেছে। বেগ কমে গেলে তো গতিশক্তি কমে যায়। আচ্ছা এখানে মাইনাস আসলে আসুক, আমি এখানে ঝামেলা না জড়াই, মাইনাস আসুক সমস্যা নেই, এটা মাইনাস আসুক, মাইনাস আসুক সমস্যা নেই। 0.5 গুণন, ক্যালকুলেশন করো এটা, 4000 গুণন হচ্ছে 4.7705 তার উপর স্কোয়ার, মানে এটাকে ক্যালকুলেশন করবা, লিখবা, তারপরে মাইনাস দিয়ে এটাকে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত অ্যান্সার নিয়ে আসবে। তো মাইনাস 4000 গুণন 20 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আসতেছে যে মাইনাস 755 পয়েন্ট, এটা 5 কিন্তু হবে, এটা হচ্ছে 5 725.95 এত জুল, ঠিক আছে?
তো আমি যদি এখানে কেবল মান নেই তাহলে কেমন হয় দেখো তো, শুধু মান নিলে, শুধু মান নিয়ে চিন্তা করো, এই যে দেখো এটা এই মাইনাস দিয়ে কি বোঝায়, এই মাইনাস দিয়ে বোঝায় যে গতিশক্তি হ্রাস পাইছে, বুঝতে পারছো, এখানে গতিশক্তি হ্রাস পাইছে শুধু মান নিলে। এখানে এখানে তুমি হচ্ছে এভাবে লিখতে পারো, এই মাইনাসটা আর এভাবে না দিয়ে এখানে সমান দাও, সমান দিয়ে এই মাইনাস বলতে কি বোঝায়, গতিশক্তির হ্রাস। তাহলে তুমি এই মাইনাসের কথাটা বাংলায় লিখে দাও, 75572.95 এত জুল। এই যে মাইনাসটা দিছিল, এই মাইনাস বলতে বোঝায় গতিশক্তির হ্রাস, গতিশক্তির হ্রাস, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় কি বলো, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখানে একটা এখানে বড়টা থেকে ছোটটা বাদ দিতা, ঠিক আছে, সবচেয়ে ভালো হইতো এটা বড়টা থেকে ছোটটা বাদ দিলে। যাই হোক এখানে মাইনাস আসছিল, এই মাইনাস বলতে বোঝায় গতিশক্তির হ্রাস পাইছি, সেই কথাটা আমি মাইনাস দেওয়া না দিয়ে কথায় আমি এই জিনিসটাকে প্রকাশ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে গতিশক্তির পরিবর্তন কত আসছে, এত আসছে, হ্যাঁ, খালি ট্রাকের জন্য। এরপরে ইট বোঝাই ট্রাকের জন্য লিখো, ইট বোঝাই ট্রাকের জন্য গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন এখানে আমি ই কে দিছি, ডেল ই কে প্রাইম দিতে পারি। এখানে গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করা, ডেল বলতে পরিবর্তন বোঝায়, তাহলে এটা হবে হাফ এম টু ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম টু ইউ টু স্কোয়ার, তাই না। তাহলে হাফ এম টু এর মান কত, এম টু এর মান 13,000, 1 2 3 13,000। আর ভি টু এর মান কত পাইছিলাম, মিলিত বস্তুর বেগ কত, হ্যাঁ এটা 4.705, এটা হচ্ছে 4.705, তার উপর স্কোয়ার মাইনাস হাফ এম টু এর মান কত 13,000, আর এখানে ইউ টু এর মান কত, শূন্য। দেখো এটা যদি শূন্য বসো এটা পুরোটাই বাদ চলে যাবে, শুধু থাকবে এইটুকু। তাহলে এটাকে স্কোয়ার করো, 13,000 দিয়ে গুণ দাও, 2 দিয়ে ভাগ দিও, তাহলে এটা আসে 4.705, তার উপর স্কোয়ার গুণন যাবে হচ্ছে 13,000 গুণন হচ্ছে 0.5, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, 13,000 গুণন 0.5, এটা আসতেছে যে 143890.66। এই যে গতিশক্তি এটা কি বাড়ছে না কমছে, এটা কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাইছে, পজিটিভ আসছে, গতিশক্তির বৃদ্ধি। তাহলে আমরা কি বলছি বলো, এখানে আমাদের মূল প্রশ্ন কি ছিল যে কোন ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন কি কোন ট্রাক বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার গতিশক্তির পরিবর্তন বেশি। দেখো খালি ট্রাকের গতিশক্তির পরিবর্তন এটা থেকে অনেক বেশি, এটা হচ্ছে দেখো 7,55,000, আর এটা হচ্ছে 1,43,000, তার মানে এটার গতিশক্তির পরিবর্তন বেশি, যার গতিশক্তির পরিবর্তন বেশি তার ক্ষতিও বেশি হয়, বুঝতে পারছো। তাহলে এখানে লিখি যেহেতু যেহেতু এই ই কে মানে প্রথমটার গতিশক্তির পরিবর্তন এটা দ্বিতীয়টার গতিশক্তির পরিবর্তন থেকে, সরি ডেল ই কে, আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে প্রাইম দিয়েছি, তাহলে খালি ট্রাক বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই না, খালি ট্রাক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো এটাই ছিল আমাদের প্রবলেম, সলিউশনটা ছিল, প্রবলেমটার সলিউশন ছিল। তো বুঝতে পারছো তো, আমি আবারও বলতেছি, যদি তুমি কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা বের করতে চাও, তাহলে তোমাকে ওই বস্তুগুলোর গতিশক্তির পরিবর্তন বের করতে হবে। তো এই পরিবর্তনটা যার বেশি হবে সেই বেশি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে। তো এই পরিবর্তন আবার বের করতে গেলে যদি নেগেটিভ আসে, তাহলে তুমি নেগেটিভ বলতে মান নেগেটিভ এটা বুঝিও না, নেগেটিভ বলতে বুঝিও যে গতিশক্তির হ্রাস, আর পজিটিভ আসলে মানে গতিশক্তির বৃদ্ধি। তো যাই হোক পরিবর্তন যেটার বেশি আসবে সেটার ক্ষতিটাই বেশি হবে, হ্যাঁ। তো এই ছিল আমাদের পুরা সংঘর্ষ আর ভরবেগের নিত্যতা সূত্র রিলেটেড প্রবলেম গুলো, যতগুলো সম্ভব আসলে। আমার কাছে মনে হয় যে 7টা প্রবলেম আমি করাইছি এই টপিক্স এর উপর, এই 7টাই যথেষ্ট, ঠিক আছে, টিচার হিসেবে এই 7টা করে দিয়েছে মানে যথেষ্ট। এখন তোমার কাজ হবে এই টপিক্স এর উপর যেই বাকি সিকিউ গুলো আছে সেগুলো নিজে নিজে চেষ্টা করো। এমন হইতেই পারে যে তুমি হয়তো আরো যে 10টা প্রবলেম গুলো আছে সেগুলো হয়তো 4-5টা পারলা, বাকিগুলো পারলে না। এখন সেগুলো তুমি তোমার অফলাইনের যে টিচার গুলো আছে তাদের হেল্প নিয়েও সলভ করতে পারো, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকেও সলভ করাই নিও, ঠিক আছে। তো আমি আশা করবো যে এখন তোমরা বাকি প্রবলেম গুলো সবগুলাই ভালোভাবে সলভ করতে পারবা, হ্যাঁ, এই টপিক্স এর উপর সংঘর্ষ ভরবেগের নিত্যতার সূত্র, গতিশক্তি নিত্যতার সূত্র রিলেটেড
আচ্ছা, তো তাহলে আমাদের এই টপিক্সটা এ পর্যন্তই শেষ। আমরা এর পরের ক্লাসে নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আরো বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, ফ্রিকশন বা ঘর্ষণ বল সংক্রান্ত অনেকগুলো উদাহরণ, গাণিতিক উদাহরণ দেখা লাগবে আমাদের, প্রচুর সৃজনশীল আসে। তো ঠিক আছে, তাহলে সামনের ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।